বাংলাদেশিরা কতটা বিপদে পড়তে যাচ্ছে আমেরিকায়? জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত দিয়ে তোপের মুখে ট্রাম্প। ট্রাম্প ঝড়ের মাঝেই বৈঠক করলেন দুই পরাশক্তি চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। কি কথা হলো দুই নেতার মাঝে? হামাসকে ঠেকাতে ব্যর্থতার দায়ে ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগ, দাবি উঠেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরে যাওয়ার। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ট্রাম্প ঝড়ে আতঙ্ক আর উদ্বেগের মধ্যে আছে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে শুধু বাংলাদেশিরা নয়, বিপাকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। শপথ নিয়েই ট্রাম্প যেসব নির্বাহী আদেশ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত। আর এ কারণেই বিদেশিদের পাশাপাশি খোদ নিজ দেশে তোপের মুখে পড়েছেন সদ্য প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছে। আমেরিকা জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্পকে থামানো না গেলে বিভিন্ন দেশের অসংখ্য অভিবাসীর সাথে নরক হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের প্রবাসী ও সে দেশে যেতে ইচ্ছুক এমনও লাখো বাংলাদেশের জীবন। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই নাটকীয়তার ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়াই জারি করলেন জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ার সুবিধা বাতিলের নির্বাহী আদেশ। মা বাবার বৈধতা থাকুক বা না থাকুক, আমেরিকায় জন্ম নেয়া যে কোনো শিশুকে নাগরিকত্বের অধিকার দেয় দেশটির সংবিধান। অথচ সেই সংরক্ষিত অধিকার ছিনিয়ে নিতে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে নতুন প্রশাসন। কিন্তু সংবিধান বিরোধী এমন সিদ্ধান্ত কি বাস্তবায়ন করতে পারবেন ট্রাম্প? তাকে ঠেকানোর কোনো উপায় আছে? জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তি ঘটলে কি হবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী ও লাখো বাংলাদেশির ভবিষ্যৎ? কতটা শক্তিশালী মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকা এক্সিকিউটিভ অর্ডার? নির্বাহী আদেশ বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কংগ্রেসকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় সরকারকে যে কোনো লিখিত আদেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধকালীন সময় ও অভ্যন্তরীণ সংকট মোকাবেলার জন্যই মূলত প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেয় যুক্তরাষ্ট্রের সংবিধান। সরকারের উপর ব্যক্তিগত প্রভাব খাটাতে এক্সিকিউটিভ অর্ডার নামক হাতিয়ার ব্যবহার করে থাকেন আমেরিকার রাষ্ট্রনেতারা। এরকম একটি নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুবিধা বিলোপ করতে চাইছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহে। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থী ও দেশটিতে নাগরিকত্বের অপেক্ষায় থাকা লাখো বাংলাদেশি। একই সাথে এর জেরে বিপদে পড়তে পারে খোদ আমেরিকা। এছাড়াও দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আগের চাইতে কঠিন হবে নানা পর্যায়ে স্ক্রিনিং ও যাচাই বাছাই প্রক্রিয়া। কোনো অবৈধ অভিবাসী কিংবা পর্যটন সহ নানা ধরনের সামরিক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমন কেউ সন্তান জন্ম দিলে সেই শিশুকে যেন নাগরিকত্বের কাগজপত্র না দেয়া হয়। ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে এমন নির্দেশ দিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এর ফলে আদেশ জারির ৩০ দিন পর যেসব শিশু আমেরিকায় জন্ম নেবে তাদের মা বাবা কোনো একজনের বৈধ স্ট্যাটাস না থাকলে সেই সন্তানকে দেয়া হবে না মার্কিন পাসপোর্ট ও ভিসা। সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এমন আদেশ কিভাবে বাস্তবায়ন করবেন ট্রাম্প, সেই বিষয়টি এখনও পরিষ্কার করেনি তার প্রশাসন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুসারে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সব ব্যক্তিই হবে দেশটির নাগরিক। নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের এই ধারা বাতিলের চেষ্টা করতে গেলে ট্রাম্প প্রশাসনকে দিতে হবে কঠিন আইনি পরীক্ষা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারে বিধিনিষেধ আরোপে ট্রাম্পের নির্বাহী আদেশকে এর মধ্যেই চ্যালেঞ্জ করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য, 2টি শহর ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন। ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে একাধিক মামলা। মামলার বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলে তখন আরও পরিষ্কার হতে পারে ট্রাম্প প্রশাসনের অবস্থান। তবে অভিবাসন নিয়ে ট্রাম্পের জারি করা একাধিক নির্বাহী আদেশের ফলে কঠিন থেকে কঠিনতর হবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ। যুক্তরাষ্ট্রের আইন ও সংবিধান বিশেষজ্ঞদের একটি বড় অংশের ধারণা, কেবল নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিল করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প।
এক্সিকিউটিভ অর্ডার জারি করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগে না ঠিকই, তবে আইন পাশের মাধ্যমে যে কোনো নির্বাহী আদেশ রুখে দেওয়ার ক্ষমতা কংগ্রেসের আছে। অবশ্য একই সাথে প্রেসিডেন্টকেও দেয়া হয়েছে সেই আইনের উপর পাল্টা ভেটো দেওয়ার এখতিয়ার। সবকিছু মিলে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর জেরে অচিরেই মার্কিন আদালতে শুরু হবে তীব্র আইনি লড়াই। তবে শেষ পর্যন্ত ট্রাম্পকে থামানো না গেলে তার শাসনামলে প্রবাসী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য নরক হয়ে উঠবে আমেরিকা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। হোয়াইট হাউসে বসার আগে থেকেই অবৈধ অভিবাসন ইস্যুতে হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। তবে নির্বাহী আদেশ জারির পর ট্রাম্পের মন রক্ষা এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছেন মোদি। এবার ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্রিক্সের নতুন মুদ্রা ইস্যুতেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। अब की बार ट्रम्प सरकार। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন ভারতীয়রা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার পুরনো বন্ধু মোদির সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এমনটাই ধারণা ছিল অনেকের। তবে যতই দিন যাচ্ছে ততই কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে ভারত। ট্রাম্প শপথ নেওয়ার পর তার প্রশাসনের কাছে রীতিমতো আত্মসমর্পণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে বসার আগে থেকেই অবৈধ অভিবাসন ইস্যুতে হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। তবে নির্বাহী আদেশ জারির পর ট্রাম্পের মন রক্ষায় এক প্রকার ব্যস্ত হয়ে পড়েছেন মোদি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ভারত। তবে এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হতে পারে, কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি কতজন ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিশেষজ্ঞদের মতে এই অভিবাসীদের বেশিরভাগই পশ্চিম ভারতের, বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের তরুণ সমাজের অংশ তারা। ভারতের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করার জন্য মোদির একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে, যার মূলে রয়েছে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করা। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বাণিজ্যিক সংঘাত এড়ানোর লক্ষ্যে ভারত সরকার এই পথে হাঁটছে বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। শুধু অভিবাসী নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের মন জুগিয়ে চলতে হচ্ছে ভারতকে। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ভারতে ট্রাম্পের প্রতিষ্ঠানকে বড় বিনিয়োগের সুযোগ করে দিয়েছিল মোদি সরকার, কিন্তু তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। গত বছরের অক্টোবরে ব্রিক্সের সদস্য দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে ডলারের বিকল্প মুদ্রার প্রসঙ্গ তুলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সম্মেলনেই রাশিয়ার প্রেসিডেন্টের হাতে একটি মুদ্রার ছবি দেখা যায়। ব্রিক্স কারেন্সির বাস্তবায়নের সেই সম্ভাব্য পদক্ষেপ চিন্তায় ফেলে দেয় মার্কিনীদের। এরপর ডিসেম্বরে ডলারের বদলে ব্রিক্সের নতুন মুদ্রা ইস্যুতে কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির পরই ব্রিক্স মুদ্রার কার্যক্রম থেকে সরে আসে ভারত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরও ট্রাম্প বলেন, যদি ব্রিক্স দেশগুলো মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় লেনদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো এরকম কিছু করলে আমরা তাদের সঙ্গে ব্যবসায় কমপক্ষে 100% শুল্ক বসাবো। And if the BRICS nations want to do that, that's okay, but we're going to put at least a 100% tariff on the business they do with the United States. You know what the BRICS is, right? You guys know. You know what I'm saying, right? ভারতীয় রপ্তানি পণ্যের সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দফায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার হলেও বর্তমান বাস্তবতায় বেশ কোণঠাসা হয়ে পড়েছে ভারত। রপ্তানি বাধাগ্রস্ত হলে তথ্য প্রযুক্তি, ঔষধ ও পোশাকের মতো ভারতীয় শিল্প সমস্যায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। भारत विकासवाद की भावना से काम करता है। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ট্রাম্প ঝড়ের মাঝেই ভিডিও কলে কথা বললেন বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ভিডিও কলে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোর করার ওপর জোর দেন তারা। বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, মস্কো ও বেইজিং এর মধ্যে চলমান সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
গেল বছর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ পর্যায়ে পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক হবে বন্ধুত্বের, পারস্পরিক বিশ্বাস ও সমর্থনের উপর ভিত্তি করে, বৈশ্বিক রাজনীতির উপর নির্ভর করে নয়। পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় পাশে থাকতে হবে বলে জানান তিনি। এর আগে ইউক্রেনের দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানান নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধের চুক্তি করা, কারণ এই সংঘাত রাশিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতায় পদত্যাগের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। এদিকে গাজা যুদ্ধবিরতি চলাকালে পশ্চিম তীরে ব্যাপক হামলায় অন্তত 10 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আর গাজায় পাওয়া গেছে শতাধিক লাশ। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। হামাস দমনের মুখোশ পরে 2023 সালের অক্টোবর থেকে সামরিক সামর্থ্যের প্রায় সবটা নিয়ে নিপীড়িত, নির্যাতিত, নিরস্ত্র গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল। অত্যাধুনিক সমরাস্ত্রের নির্দয় ব্যবহারে 15 মাসে প্রায় 47,000 ফিলিস্তিনিকে প্রকাশ্যে হত্যা আর অগণিত মানুষকে গোলায় ছিন্ন ভিন্ন করে ইট পাথরের স্তূপে চাপা দেওয়ার পরও বলা হচ্ছে হামাস নির্মূলের গল্প। আলোচনা আর বিশ্লেষণে ঘুরে ফিরে এসেছে হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলের সামরিক দম্ভ, গুড়িয়ে যাওয়ার লজ্জা। এর থেকে দৃষ্টি ফেরাতে গাজায় চরম প্রতিশোধের বর্বরতা চালিয়েও শেষ রক্ষা হলো না। হামাসকে প্রতিরোধে ব্যর্থতার বিষয়টি এবার বের হয়ে এলো খোদ ইসরায়েলের সেনাপ্রধানের মুখ থেকে। এখানেই শেষ নয়, পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন সরকারের ভেতরে বাইরে চাপ সামলে টিকে থাকা লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লক্ষ্য জনগণকে সুরক্ষা দেয়া। আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নিচ্ছি আমি। সামরিক বাহিনী আমাকে শিখিয়েছে অর্পিত দায়িত্বগুলো সব শেষ হওয়ার পরই অভিযানের সমাপ্তি হয়। সব জিম্মি মুক্তির পরই অভিযান সমাপ্ত হয়। তদন্তের পরই অভিযান শেষ হয়। সেনাপ্রধান হালেভি জানিয়েছেন পদত্যাগ করবেন আগামী 6 মার্চ। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের কাছে দেয়া পদত্যাগপত্রে লিখেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তার নেতৃত্বাধীন সামরিক বাহিনীর ব্যর্থতা প্রতিদিন, প্রতি ঘন্টা, এমনকি আজীবন তাড়িয়ে ফিরবে। এদিকে গাজা যুদ্ধবিরতি চলাকালে ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরের জেনিনে বিমান হামলা আর ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এতে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত ও 34 জন আহত হয়। বাধা দেয়া হয় আহতদের বহন করা অ্যাম্বুলেন্সের চলাচলে। শুধু কালকিয়া শহর থেকেই অন্তত 60 জনকে আটক করে নেওয়া হয়েছে অজ্ঞাত গন্তব্যে। আটক ফিলিস্তিনিদের মধ্যে ডাক্তার, নার্স, নারী, শিশু রয়েছে। দখলদারদের মুহুর্মুহু গোলায় প্রায় মাটির সাথে মিশিয়ে দেয়া গাজা ভূখণ্ডে ফেরার ঢল অব্যাহত আছে। বাতাসে বারুদ আর পচা গলা লাশের দুর্গন্ধ। সবশেষ রেখে যাওয়া বাড়িঘরের স্মৃতির লেশমাত্র না পেলেও নিখোঁজ প্রিয়জনের লাশের খোঁজে ধ্বংসস্তূপ সরানো আর মাটি খোঁড়ার কাজে নেমেছেন অনেকে। এতে যুদ্ধবিরতি শুরুর প্রথম দুদিনেই পাওয়া গেছে অন্তত 120টি লাশ। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির শর্ত মেনে গাজায় ঢুকেছে ত্রাণের বহর। মঙ্গলবার তৃতীয় দিনের মতো প্রায় 900টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ সমন্বয়ক মোহান্নাদ হাদি। বলেছেন, 3 দিনে 2400-র বেশি মানবিক সহায়তাকারী ট্রাক ঢুকলেও ত্রাণের লুটপাট ঠেকানো যাচ্ছে না। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের উপর থেকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার রেশ না কাটতেই আরেক ধাপে গিয়ে বক্তব্য দিলেন এরিক স্টেফানিক। জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মার্কিন দূত হিসেবে মনোনীত এই নেত্রীর দাবি, পশ্চিম তীর ইহুদিদের দখলের অধিকার দিয়েছে পবিত্র বাইবেল। ট্রাম্পের শপথের রাত থেকে পশ্চিম তীরের কারকিয়া শহর আর জেরুজালেম সীমান্তবর্তী একাধিক গ্রামে তাণ্ডব চালানো শুরু করেছে ইহুদি উগ্রপন্থীরা। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট চালানো হয়েছে। ব্যাপক মারধর আর হামলায় আহত হয়েছেন ফিলিস্তিনিরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবক শরীফুল ইসলাম শেহজাদ জাফলং বা ডাউকি নদী পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে দাবি করেছে
মুম্বাই পুলিশ। আদালতের নির্দেশে শরীফুলকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশ জানিয়েছে 7 মাস আগে সে জাফলং বা ডাউকি নদী পার হয়ে ভারতের মেঘালয়ে ঢুকেছে। এরপর সে পরিচয় গোপন করে বিজয় দাস নামে পশ্চিমবঙ্গে ছিল বেশ কিছুদিন। পশ্চিমবঙ্গের স্থানীয় একজনের আধার কার্ড ব্যবহার করে মোবাইল সিম তুলেছিল শরীফুল। মুম্বাই যাওয়ার পর একাধিক খাবার দোকানে কাজ করেছে সে। শরীফুল বাংলাদেশের ঝালকাঠি জেলার অধিবাসী বলেও দাবি করেছে পুলিশ। বলা হয়েছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার শরীফুল কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেছিল। গত রবিবার গ্রেফতারের পর 30 বছর বয়সী এই যুবককে বান্দ্রা আদালতে তোলার পর অনুপ্রবেশকারী বাংলাদেশি দাবি করা হলে আপত্তি জানিয়েছে আসামির আইনজীবী। 15 জানুয়ারি রাতে নিজের বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড এলাকায় ক্লে ফায়ারের তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রায় 40 একর এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি আগুনের প্রভাবে বাতাসের মান মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে। আগুনের বিস্তারকে বাড়িয়ে দিচ্ছে শুষ্ক মাটি ও সান্তা আনা বাতাস। এদিকে সাউথ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড এলাকায় ক্লে ফায়ারের তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রায় 40 একর এলাকা জুড়ে এই ক্লে ফায়ার ছড়িয়ে পড়েছে। ফলে এসব এলাকা থেকে লোকজনকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আগুনের কারণে বাতাসের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জনসাধারণকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস। কিছু স্থানীয় বাসিন্দার অভিযোগ, পানি সরবরাহের অভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। তবে সড়ক অবরুদ্ধ হওয়া ও বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। আবহাওয়াবিদ রিচ থমসন জানিয়েছেন, বাতাসের গতিবিধি এবং আর্দ্রতা বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী ক্লে ফায়ার এখন পেইডলি রোড এবং ভ্যান বুরেন বুলেভার্ড জুরুপা ভ্যালি এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে আগুন লাগার যথাযথ কারণ এখনও জানা যায়নি। এদিকে বেশ কিছু অঞ্চলে পরিস্থিতি কিছুটা আগের চেয়ে ভালো হয়েছে। প্যালিসেডস ফায়ার এখন 65% নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এই আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যাসিফিক প্যালিসেডস, মালিবু, সান্তা মনিকা এবং ব্রেন্টউড এলাকার বিভিন্ন স্থান। 7 জানুয়ারি শুরু হওয়া প্যালিসেডস এবং ইটনের দাবানলে প্রায় 14,000টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এদিকে ইটন ফায়ার বর্তমানে 89% নিয়ন্ত্রণে এসেছে। এদিকে সাউথ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু সান্তানা বাতাস এখনও প্রবাহিত হচ্ছে এবং মাটি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে, এই সব কিছুই আগুনের বিস্তারকে আরও বাড়িয়ে দিতে সহায়ক। এদিকে জুরুপা ভ্যালিতে 38 একর এলাকায় আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করছেন ফায়ার ফাইটাররা। ইতোমধ্যেই আগুন লোকালয়ের কাছাকাছি পৌঁছে গেছে। তবে আগুনের মোকাবেলায় সাউথ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় আগে থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের তাণ্ডবে গত 2 সপ্তাহে এখন পর্যন্ত 27 জনের মৃত্যু এবং কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।